সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার তোমাদের সামনে চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে। তাহলে চলো আমরা শুরু করে দেই। আজকে যেটা আমি পড়াবো, প্রথমেই বীজগণিতীয় রাশি। সেটা আসলে বলতে কি বুঝি সেটা একটু দেখি। গত ক্লাসে বীজগণিতীয় প্রতীক যেগুলো, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ যেমন ধরো 3x, এটি একটি প্রতীক। আবার 2y, 4z, এইগুলোকে লেখার সাথে আমি কিছু অপারেশনাল সাইন অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন যোগ করেছিলাম। হতে পারে এটা প্লাস, মাইনাস, এমন কিছু। এই যে এইভাবে যে লেখা, আমি বীজগণিতীয় বিভিন্ন প্রতীক ব্যবহার করে এটার সাথে আমরা যে কিছু অপারেশনাল সাইন যোগ করে আমরা যেভাবে লিখছি, এটাই আসলে বীজগণিতীয় রাশি। তোমরা দেখছো 3x, এটাকে আমরা পড়বো এভাবে, 3x প্লাস 2y মাইনাস 4z। এক্ষেত্রে শুধু যে প্লাস মাইনাস দিয়ে হবে এমনটি নাও হতে পারে। এক্ষেত্রে মাল্টিপ্লাই 3 হতে পারত। অর্থাৎ যে কোনো কিছুই আমরা যদি x, y, z, p, q, r এবং কিছু নাম্বারের সাথে কিছু প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভিশন এরকম কিছু প্রক্রিয়া চিহ্ন দিয়ে যুক্ত করে আমরা যে অর্থবোধক সংযোগ বা বিন্যাস তৈরি করব, সেটি আসলে বীজগণিতীয় রাশি। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে এই রাশির পদ কোনগুলোকে বলা, অর্থাৎ টার্ম। সেক্ষেত্রে হচ্ছে এই যে 3x, এটি একটি টার্ম বা পদ। কারণ মনে রাখবো প্লাস এবং মাইনাস এই সাইনের মাঝখানে যে অংশটুকু থাকবে সেটুকুকে একটা পদ বলবো। তাহলে 3x এটি একটি পদ, 2y এটি আরেকটি পদ, এরপরে মাইনাস সাইন আছে, এরপরে যে পার্টটি আছে অর্থাৎ 4z মাল্টিপ্লাই 3, এই অংশটি সম্পূর্ণটি মিলে একটি পদ। এটার কারণ হচ্ছে পদের নিয়মটি হচ্ছে এমন যে যখন প্লাস এবং মাইনাস এই সাইনের মাঝে যা থাকবে সেটুকুই আমরা একটি পদ বলবো। সেক্ষেত্রে এই সংখ্যাটা, এই বীজগণিতীয় রাশির ক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে 3। দেখো তোমরা, আমরা বইয়ের 3 নম্বর অঙ্কটিতে চলে যাচ্ছি। আমি 3 নম্বর অঙ্কটি লিখছি। 2x প্লাস 3y divide by 4x minus 5x এবং মাল্টিপ্লাই 8y। একটু আগে বলেছিলাম আমরা যখন পদ বা টার্ম ফাইন্ড আউট করব, সেক্ষেত্রে প্লাস এবং মাইনাসের মাঝখানে যা আছে সেগুলোকেই একটি করে পদ বা টার্ম মনে করব। সেক্ষেত্রে এখানে টার্মগুলো কি কি, কয়টি পদ আছে? এটি একটি পদ, এরপর একটি প্লাস সাইন আছে, এ কারণে এটিও একটি পদ, বাট এর পরে ডিভাইড বা ভাগ চিহ্ন আছে, সেটি এই পদের মধ্যে হবে না। অর্থাৎ এক্ষেত্রে এই পুরোটা হচ্ছে একটি পদ, কারণ এর পরে মাইনাস সাইন আছে। তাহলে এটি হচ্ছে আরেকটি পদ। এবং পরবর্তীতে দেখো মাইনাসের পরে আবার 5x মাল্টিপ্লাই 8y আছে, তো এখানেও কোনো প্লাস মাইনাস আর নেই, সুতরাং এটি পুরোটা মিলে আরেকটি পদ। তাহলে পদ হয়ে গেল 3টি। আমার প্রশ্ন ছিল এই রাশিটিতে কয়টি পদ আছে? তাহলে লিখব আমরা রাশিটিতে 3টি বা 3টি, যেভাবে লেখো, পদ আছে। সেগুলো কি কি? পদগুলো কি কি? সেগুলো হলো 2x, 3y ডিভাইড 4x, আরেকটি হচ্ছে এবং 5x মাল্টিপ্লাই 8y। খুব সহজেই আমরা অঙ্কটি করে ফেললাম। তাহলে এরপরে আমরা পরের অঙ্কে চলে যাই। চার নম্বর অঙ্কটিতেও একই রকম সমস্যার সমাধান। রাশির পদ সংখ্যা নির্ণয় করো। 4 নম্বর থেকে আমরা যে অঙ্কটি করব, একটু কঠিন অঙ্ক করি, সহজগুলো তো তোমরা এমনি বাসায় পারবে। চলো আমরা 4 নম্বর অঙ্কটি করি। 4-এর রোমান ভাষার 4 নম্বর অঙ্কটি আমি তুলছি। 5a প্লাস 7b মাল্টিপ্লাই x মাইনাস 3c ডিভাইড y। একটু দেখো তোমরা, এখানেও একই কথা ছিল, এই রাশির পদ সংখ্যা নির্ণয় করো।
আমি একটু প্রথমেই দেখি প্লাস এবং মাইনাসের ভিতরে কয়টি পদ আছে আসলে। তোমরা দেখো বন্ধুরা, এখানে একটি পদ, আবার এই প্লাসের পরে পরবর্তী মাইনাসের মাঝখানে এইটি আরেকটি পদ, আবার ঠিক তেমনি ভাবে এই মাইনাসের পরে এটি আরেকটি পদ। তাহলে খুব সহজেও এখানেও পদ সংখ্যা হচ্ছে 3। পদ সংখ্যা 3, পদগুলো হলো 5a, 7b মাল্টিপ্লাই x। যেভাবে আছে আমরা এভাবেই লিখব। এবং আরেকটি 3c ডিভাইড y। পদ সংখ্যা হচ্ছে 3 আর এই পদগুলো হলো 5a, 7b ইন্টু x আর 3c ডিভাইড y। এই প্লাস এবং মাইনাস সাইনগুলো থাকবে না, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু কমা বা এবং ব্যবহার করব। এই ছিল তোমাদের রাশির পদ সংখ্যা নির্ণয়, এটাও তোমরা পেয়ে গেছো। এখন আমরা শিখব সহগ বলতে আসলে কি বুঝি। সহগ মানে কোএফিসিয়েন্ট। সহগ বা কোএফিসিয়েন্ট আসলে কি, এটাও তোমরা অলরেডি শিখেই ফেলেছো, শুধু ধরিয়ে দিতে বাকি। সেটা হচ্ছে যেমন এই যে 5a, এই a এর সাথে 5টা হচ্ছে সহগ, অর্থাৎ নাম্বার যে সিম্বলটা থাকে এটাকেই সহগ বলা হয় একটা বীজগণিতীয় রাশির। সোজা দেখি চলো, 5a, 3x, 4z অথবা 9xy। দেখো এক একটি পদ বা টার্ম, এখানে a এর সাথে এ হচ্ছে একটি অক্ষর প্রতীক, সেটার সাথে যখন একটি সংখ্যা প্রতীক অর্থাৎ নাম্বার সিম্বল আছে সেটা হচ্ছে 5, 3, 4, 9। এই 5, 3, 4, 9 এইগুলোকেই বলছি আমরা সহগ বা কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে যদি কোনো কারণে এখানে এই 9টা না থেকে বা 4টা না থেকে যদি এখানে থাকতো pz, এখানে থাকতো axy, সেক্ষেত্রে এই p বা a যেগুলো নাম্বার না, অর্থাৎ যেগুলো অ্যালফাবেটিক সিম্বল, সেইগুলোকে আসলে বলছি আমরা আক্ষরিক সহগ বা লেটার কোএফিসিয়েন্ট। যেখানে নাম্বার নেই, লেটার আছে এ বি সি ডি পি কিউ আর এস, সেগুলোকে লেটার কোএফিসিয়েন্ট বা আক্ষরিক সহগ বলা হয়। এই ছিল মূল আলোচনা। এখন আমরা একটু অঙ্কে চলে যাই। আবার অনুশীলনী 4.1-এর 5 নম্বর অঙ্কটি একটু দেখি। 5-এর ক, প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। আমরা 4 নম্বর অঙ্কটি তুলে ফেলি। 2x প্লাস 5ab। দেখো বন্ধুরা, 2x প্লাস 5ab, প্রশ্নটি ছিল প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে কিন্তু দুটি পদ, একটি হচ্ছে 2x, একটি হচ্ছে 5ab। তাহলে এই পদের সহগ কি? 2, মানে x এর সাথে যে নিউমেরিক্যাল নাম্বারটা থাকবে সেটাই আসলে সহগ, অর্থাৎ 2। ab এর ক্ষেত্রেও ab এর সাথে আমার নাম্বার আছে হচ্ছে 5, তো এটি হচ্ছে সহগ। শেষ অঙ্কটি হচ্ছে যে সহগগুলি হলো 2 এবং 5। আনসার একই রকম আরেকটি অঙ্ক করি, চলো 7 নম্বর অঙ্কটি তুলে ফেলি। -12 xyz। দেখো xyz এই টার্মটার সাথে নিউমেরিক্যাল নাম্বার আছেই হচ্ছে, একসাথে মাইনাসটাকেও আমরা ইনক্লুড করব, এটা একটা অপারেশনাল সাইন। দ্যাটস ওয়াই আমাদের এই সহগগুলো হলো, এই ক্ষেত্রে সহগটা হচ্ছে xyz এর সহগ হচ্ছে -12। উত্তর লিখে ফেলি তাহলে। -12। এইবার এই 5-এর খ অংশটা দেখি। x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এটাও খুব সহজ। এতক্ষণ আমরা নিউমেরিক্যাল বা নাম্বারটাকে সহগ ভেবেছি, এবার যদি নাম্বার না থেকে এ বি সি ডি পি কিউ আর এস থাকে, সেগুলোকেই আমরা আক্ষরিক সহগ বলবো। চলো করে ফেলি। 5-এর খ এর 3 নম্বর অঙ্কটি করি, চলো। প্রশ্নের মধ্যে ছিল x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। একটু মনে রাখো, xটাকে আমরা ঠিক রেখে x এর সাথে যে অংশটি থাকবে সেটুকুই শুধু আক্ষরিক সহগ হবে। তাহলে প্রশ্নটা যদি তুলি, ax প্লাস bz,
এই অঙ্কটির ক্ষেত্রে আমাকে বলেছে এক্স এর সাথে যে সহগটা আছে সেই আক্ষরিক সহগটা নির্ণয় করতে। দেখো এক্স যে টার্মটা আছে সেই এক্স টার্মের সাথে সহগ আছে শুধু এ। আমরা এই বি জেডটাকে এখানে ইনক্লুড করব না, কারণ হচ্ছে আমাকে শুধু এক্স এর সাথেই যে সহগটা আছে সেটি নির্ণয় করতে বলেছিল। তাহলে উত্তরটি লিখে ফেলি। এক্স এর আক্ষরিক সহগটি হলো এক্স এর সাথে এ। এটি উত্তর। একটি কলমের দাম এক্স টাকা এবং একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। এখান থেকে আমরা 5টি অঙ্ক আছে, আমি একটি করিয়ে দিচ্ছি, একই রকম ভাবে পরের অঙ্কগুলো করে ফেলতে পারবে তোমরা। তাহলে চলো 6-এর 4 নম্বর অঙ্কটি আমি করি। অঙ্কটিতে আছে 5x প্লাস 8y। 5x প্লাস 8y। এখন দেখো 5x প্লাস 8y, x দিয়ে আমি কি বুঝেছিলাম? আমাকে বলেই দিয়েছিল প্রশ্নে যে x হচ্ছে একটি কলমের দাম, তাহলে 5x মানে হচ্ছে 5টি কলমের দাম। ঠিক তেমনি ভাবে y দিয়ে বোঝানো হয়েছিল একটি বইয়ের দাম, আর তার মানে 8y হচ্ছে 8টি বইয়ের দাম। এটাকে আমরা কথায় একটু লিখব। আমরা লিখব 5টি কলমের সাথে 8 বা 8টি বইয়ের একত্রে দাম। এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝানো হয়েছে সেটাই এখানে মুখ্য বিষয় ছিল। অর্থাৎ x যদি হয় কলমের দাম একটি, তো 5x মানে 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের দামের প্লাস মানে হচ্ছে একত্রে বা একসাথে বা যোগফল, তো একত্রে দাম। তো এটা দ্বারা আমরা এই মিনিংটা বুঝতে পারছি। আমরা পরের অঙ্কে চলে যাই। এবার চলো আমরা 7 নম্বর অঙ্কটি পড়ি। 7-এর ক, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 5টি খাতা এবং 6টি পেন্সিলের মোট দাম কত? চলো এবার আমরা অঙ্কটি করে ফেলি। একটি খাতার দাম x টাকা, তাহলে আমাকে প্রশ্নে চেয়েছিল 5টি খাতার দাম কত। একটি খাতার দাম x টাকা, অতএব 5টি খাতার দাম 5 into x বা 5x টাকা। এটি একটি অংশ। প্রশ্নের পরবর্তী অংশে আছে 6টি পেন্সিলের দাম, তাহলে একটি পেন্সিলের দাম দেয়াই আছে y টাকা, এবং তাহলে লিখি একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম 6y টাকা। প্রশ্নে কি চেয়েছিল? প্রশ্নে চেয়েছিল 5টি খাতা এবং 6টি পেন্সিলের মোট দাম কত। অর্থাৎ প্রশ্ন মতে মোট দাম মানে আমাদেরকে অবশ্যই জিনিসটা যোগ করতে হবে। অর্থাৎ 5টি খাতার দামের সাথে আমরা যদি 6টি পেন্সিলের দাম যোগ করি তাহলেই আমরা মোট দাম পেয়ে যাব। এটি উত্তর। এই অঙ্কটির সাথে সাথে একই রকম ভাবে আরো দুটি অঙ্ক আছে, অর্থাৎ 7-এর ক এর 2 আর 3, যেখানে 8টি পেন্সিল 3টি রাবারের মোট দাম কত, এটাও তোমরা একইভাবেই করতে পারবে। এবং পরবর্তীতে 3 নম্বর অঙ্কে যেটা আছে 10টি খাতা 5টি পেন্সিল এবং 2টি রাবারের দাম কত, এই একইভাবে খাতা পেন্সিল ছিল এর সাথে শুধু রাবার অ্যাড করে এখানেও অ্যাডিশন বা প্লাস করে দেবে, এটা তোমরা পেরে যাবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, অর্থাৎ 7-এর খ নাম্বার অঙ্কে।
7 খয়ের রোমান 1, এটাতে যেটা আছে 1 হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত? খুব সোজা, চলো অঙ্কটি আমরা করে ফেলি। দেয়াই আছে 1 হালি বা 1 হালি কলার দাম x টাকা, অতএব 5 বা 5 হালি কলার দাম 5x টাকা। তো প্রথম অংশটি শেষ হয়ে গেল অঙ্কের। এবার চলে যাই আমরা দ্বিতীয় অংশটিতে। দ্বিতীয় অংশটিতে কি বলা হয়েছে দেখো, 1 হালি কলার দাম x টাকা হলে 12টি কলার দাম কত? এইখানে তোমাদের একটু মনে করার বিষয় যে 1 হালি সমান সমান কয়টি কলা, এটা একটু আমরা লিখে নেই। যে আমরা জানি 1 হালি সমান সমান হচ্ছে 4টি, সেটা কলা হতে পারে, ডিম হতে পারে, সবটার ক্ষেত্রেই হালিতে 4টি থাকে। তাহলে এই 4টি কলার দাম যদি x টাকা হয়, একটির কত এবং 12টি কলার দাম কত, এভাবে আমরা বের করে ফেলতে পারি। চলো অঙ্কটি করে ফেলি। 1 হালি বা 4টি কলার দাম x টাকা, অতএব একটি কলার দাম অবশ্যই কম হবে, তাহলে x ভাগ 4 টাকা। অতএব আমাদের প্রশ্নে ছিল 12টি কলার দাম, তো 12টি কলার দাম বেশি হবে, তাই মাল্টিপ্লাই বা গুণ হবে। আমরা খুব সহজেই 4 দিয়ে ডিভাইড করে 3x টাকা বের করে ফেলতে পারছি 12টি কলার দাম। তো উত্তর লিখে ফেলি। উত্তর 12টি কলার দাম 3x টাকা। আট নম্বর অঙ্কটি দেখি। সঠিক উত্তরটি খাতায় লিখো, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন আছে তোমাদের। এটা আমি তোমাদের সাথে আলাপ করলেই বা একটু বললে পরেই তোমরা খুব সহজে এটা করে ফেলতে পারবে। চলো আমি একটু পড়ি কোশ্চেনটা। x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? 8-এর 1 নম্বর অঙ্কটি, x এর দ্বিগুণ থেকে, অর্থাৎ দ্বিগুণ মানে 2 গুণ মানে 2x, সেখান থেকে 5 বিয়োগ করলে দ্যাটস মিন -5, 2x - 5, এই উত্তরটা যেখানে আছে নিচের কোনটি হবে? তোমাদের 4টির মধ্যে এই উত্তরটি তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি পেয়ে গেছো। 2 নম্বর অঙ্কটি দেখি। a এর 3 গুণের সাথে, অর্থাৎ 3a, x এর y গুণ, x এর y গুণ হচ্ছে xy, বুঝলাম। এখন হচ্ছে যোগ করলে, অর্থাৎ x এবং y এর যে গুণ সেটার সাথে 3a-টাকে যোগ করলে নিচের কোনটি হবে? এই উত্তরটাও তোমাদের বইতে রয়েছে, তোমরা সেটাতেই টিক চিহ্ন দেবে, 3a + xy। এবার চলে যাই 3 নম্বর অঙ্কটিতে। a এবং c এর গুণফল, a এবং c এর গুণফল মানে হচ্ছে a গুণ c অথবা ac, a মাল্টিপ্লাই c। এটা থেকে b এবং x এর গুণফল, b এবং x এর গুণফল বিয়োগ করলে, তার মানে হচ্ছে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দাও, নিচের কোনটি হবে? সুতরাং তোমরা এই উত্তরটাও পেয়ে যাচ্ছ, ac - bx। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? বীজগণিতীয় রাশি, সহগ, আক্ষরিক সহগ এবং সেগুলো আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমরা সুস্থ ও সুন্দর থাকো, সবসময় আমরা এই প্রত্যাশা করি। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 4র্থ অধ্যায় নিয়ে আমি আজকে কথা বলবো তোমাদের সাথে। তোমাদের মনে থাকার কথা, 4র্থ অধ্যায়ের একটি অংশ তার আগে ক্লাস হয়েছে এবং সেই অংশে ছিল ঔপনিবেশিক আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তোমরা সেদিন গত ক্লাসে যে বিষয়গুলো বুঝেছো সেগুলো হচ্ছে ঔপনিবেশিক সময়টি কি, ঔপনিবেশিক সময়ে 1757 থেকে 1947 পর্যন্ত এই সময়টিকে বলা হয় ঔপনিবেশিক আমল।
ঔপনিবেশিক আমলের প্রত্ন নিদর্শন, এই অধ্যায়ের মধ্যে এটা অধ্যায়ের মূল হেডিং ছিল প্রত্ন নিদর্শন অর্থাৎ পুরাতন নিদর্শন সমূহ। এবং আমরা বলেছিলাম মূলত সেগুলো হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে বাসাবাড়ি, দ্যাট মিনস দালান কোঠাগুলো, তারপর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, মুদ্রা ইত্যাদি বিষয়গুলো ছিল তখন নিদর্শন বা চিহ্ন। অর্থাৎ ইংরেজ আমল বা 1757 থেকে 1947 পর্যন্ত এই পুরো সময়টা জুড়ে এই বাংলায় যে সকল নিদর্শনগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পাঠদান করব। প্রথম অংশে আলোচনা আমরা ঢাকা আলোচনা করেছি, ঢাকাতে কোন কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা ঠিক যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ঢাকার বাইরের। ঢাকার বাইরের আলোচনা শুরুতে আমরা ঢাকার বাইরের ঠিক কোন অংশটি নিয়ে আমরা আলোচনা করব সেটি আগে দেখে নিই। তোমরা খেয়াল করে দেখো, মানচিত্রে একটি গুগল ম্যাপ থেকে নেওয়া হয়েছে এবং সেখানে আমরা সোনারগাঁকে ফোকাস করেছি। তোমরা নিশ্চয় বুঝতে পারছো ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন সোনারগাঁয়ের কথা বলবো। তাইলে আজকে এই ছবিটি দেখে ইতিমধ্যে তোমরা অনেকেই বুঝে ফেলছো যে এটি কি। এটি হচ্ছে সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা তখনকার সময়ের যে নিদর্শন। এবং আজকের পাঠ ঘোষণা হবে ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন, এবং সেই সঙ্গে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যেখানে সংগ্রহ করা হয়েছে সেই সংগ্রহশালা, যেটিকে আমরা বলি জাদুঘর। এই জাদুঘর এবং তার যে ভূমিকাটা, জাদুঘরটা আসলে কিভাবে আমাদের শিক্ষা এবং গবেষণা ও ইতিহাস এবং ঐতিহ্যে ভূমিকা রাখে সেই বিষয়টা নিয়েও আমরা আজকে আলোচনা করব আজকের পাঠে। তাহলে আমরা বুঝতে পারছি যে ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন, এটা সোনারগাঁকে হাইলাইট করব। তাছাড়াও ঢাকার বাইরে সোনারগাঁ ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় যে ইংরেজ আমলে যে জমিদার বাড়িগুলো ছিল সেই জমিদার বাড়িগুলোর অবস্থান এবং এগুলো বর্তমান সময়ে কোনটি কিভাবে আছে, সংগ্রহশালা হিসেবে আছে নাকি না অবহেলিত আছে, এই বিষয়গুলো আলোচনা আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ঢাকার বাইরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এবং যেগুলোকে আমরা জাদুঘরে রূপান্তর করেছি সেগুলোর ভূমিকাটা কি সেই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তোমরা দেখো, আজকের পাঠ থেকে আমরা বাংলাদেশের প্রাচীন রাজধানী সম্পর্কে বলতে পারবো। তোমরা ইতিমধ্যে জানো প্রাচীন রাজধানী সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। আমরা সোনারগাঁ নিয়ে কথা বলবো। ঢাকার বাইরের বিভিন্ন স্থাপত্য নিদর্শনগুলো আছে, এগুলো ব্যাখ্যা করতে পারবো। এই নিদর্শনগুলো কোথায় কোথায় আছে এগুলো আমরা তোমাদেরকে জানাবো, ছবি আকারে জানাবো। আমরা আজকে ঘুরবো, ছবি দেখবো আর বিষয়গুলো বুঝার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব এবং স্থাপত্য নিদর্শন ও জাদুঘরগুলোর গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, যে এগুলো আমাদের কিভাবে আমাদের শিক্ষা জীবনে দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, ঢাকার বাইরের যে নিদর্শনগুলো নিয়ে কথা বলবো, শুরুতে তোমরা জানো যে আমরা পাঠ ঘোষণার সময় আমরা বলেছি আজকে সোনারগাঁ নিয়ে অনেক কথা হবে। তোমরা খেয়াল করে দেখো, এই প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনগুলোর দেওয়া আছে, অর্থাৎ সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। সোনারগাঁর অবস্থানটা কোথায়? তোমার কি করতে হয়? সোনারগাঁর যে ভূখণ্ড সেখানে যেতে হয়। তারপরে সোনারগাঁ পার হয়ে আবার যখন ওপাশে পূর্ব দিকে যখন যেতে হয় তখন সেখানে আবার মেঘনা নদী পড়ে। মেঘনা এবং শীতলক্ষা দুটি আবার দক্ষিণে গিয়ে একত্র হয়ে গেছে। অন্যদিকে উত্তরে আরেকটি নদী দ্বারা এটি বেষ্টিত। তাহলে বিস্তীর্ণ অঞ্চল মূলত ন্যাচারালি প্রকৃতিগতভাবে চারপাশে জলভাগ দ্বারা বেষ্টিত। ফলশ্রুতিতে বাইরের কোনো শক্তি যদি এই সোনারগাঁয়ে আক্রমণ করতে আসতো তাহলে তারা সহজে এই আক্রমণ করে রাজধানীটি দখল করতে পারতো না। প্রকৃতিগতভাবে ন্যাচারালি সোনারগাঁ একটি প্রোটেকশনের মধ্যে ছিল বা সুরক্ষার মধ্যে ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সোনারগাঁ রাজধানী হিসেবে চয়েস করা বা পছন্দ করার পিছনে। এছাড়া আমরা দেখব যে ইংরেজদের আমলে যখন শুরু হয়, তোমরা জানো যে সুলতানি আমল শেষ হয়ে মুঘল আমল যখন শুরু হয় 1610 সালে, তখন রাজধানী কিন্তু ঢাকা চলে আসে। আমরা গত ক্লাসে কিন্তু ঢাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির কথা বলেছি। তাহলে সোনারগাঁয়ে ঠিক ইংরেজ আমলে কি কি হয়েছে? সোনারগাঁয়ে আসলে পরবর্তী সময় আমরা দেখি যে এখানকার বড় বড় ব্যবসায়ীরা তারা সেখানে তাদের বসতি স্থাপন করেন, তারা সেখানে নিজেদের বাসস্থান গড়ে তোলেন। তারও একটি কারণ ছিল, কারণ আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যের কারণে সেখানে মসলিন উৎপাদনের সাথে সম্পৃক্ত ছিল। এই বিষয়গুলো আসবে অবশ্য। তোমরা এবার খেয়াল করে দেখো, আমি মসলিনের কথা বলছিলাম, এগুলো চিত্র তখনকার সময়ের আসলে ঠিক এইরকম চিত্রের ধারণা করে আমরা বলতে পারি এই চিত্রগুলো এটা মসলিন উৎপাদন করছে, ঠিক এরকম কথাটা বলা যাবে না। তাহলে তোমরা খেয়াল করে দেখো যে তখনকার সময়ে সোনারগাঁয়ে মসলিন উৎপাদনের জন্য মূলত বিখ্যাত ছিল এবং তারই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে আমরা দেখি এই গত শতাব্দীর শুরুর দিকে অনেক ব্যবসায়ী তাদের বাসস্থানটা সেখানে গড়ে তোলে।
তাহলে বিখ্যাত মসলিন শাড়ির উৎপাদন এবং ব্যবসা কেন্দ্র ছিল সোনারগাঁ। সোনারগাঁর পিছনে মানে বসতি স্থাপন বা রাজধানীটির জৌলুস বৃদ্ধি করার পিছনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা সোনারগাঁয়ের ঠিক যেখানে রাজধানী ছিল সেটির নাম হচ্ছে পানামনগর। যারা সোনারগাঁ বেড়াতে গিয়েছ তারা জানো, এবং বাকিদেরকে আমি তথ্য দিব এবং অনেক ছবি দেখাবো। ছবি দেখিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো জায়গাটি এখন অনেকটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে কতটা সুন্দর করে সাজানো হয়েছে, তখন কিভাবে সাজানো ছিল সেই বিষয়টি তোমরা দেখবে। সোনারগাঁয়ের পানামনগরে রাস্তার দুপাশে এখনো ধ্বংসাবশেষ দালানগুলো এখনো টিকে আছে, এইটা হচ্ছে বিষয়। এবং রাস্তার দুপাশে প্রায় 52টি ইমারতের ধ্বংসাবশেষ দেখা যায়। তারপরে আছে তোমার রাস্তার উত্তর পাশে আছে 31টি ইমারত এবং রাস্তার দক্ষিণে আছে 21টি। এই মোট 52টি ইমারত পানামনগরে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। যখন সৃজনশীল প্রশ্নে এই সোনারগাঁয়ের পানামনগর নিয়ে কোনো প্রশ্ন হবে, উদ্দীপকটা কিরকম হতে পারে তারপরে তুমি রিলেট করে এই উত্তরে আসবা। তোমরা খেয়াল করে দেখবে এই তথ্যটি থেকে আমরা বলতে পারি। তোমাদের মনে থাকার কথা, নিচের ক্লাসে অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছ প্রাচীন সভ্যতা হিসেবে সিন্ধু সভ্যতার কথা। সিন্ধু সভ্যতার যে বৈশিষ্ট্য ছিল সেটি ছিল রাস্তার দুপাশে নগর সভ্যতার বিস্তৃতি ছিল। যদি উদ্দীপক হিসেবে নগর সভ্যতার সিন্ধু সভ্যতার কোনো নিদর্শন বা চিহ্ন দিয়ে দেয় তাহলে কি হবে? সিন্ধু সভ্যতার যদি উদ্দীপকে ব্যবহার করে তারপর যদি বলে প্রাচীন বাংলার কোন সভ্যতার কথা বোঝানো হয়েছে, প্রাচীন বাংলার কোন ঐতিহাসিক নিদর্শনের কথা বোঝানো হয়েছে, বা সুলতানি আমলের অথবা বাংলার ঔপনিবেশিক আমলের কোন নিদর্শনগুলোর কথা বোঝানো হয়েছে, তাহলে কিন্তু আমরা দেখি যে এই সোনারগাঁয়ের পানামনগরের সাথে তোমাকে উত্তরটি সম্পৃক্ত করতে হবে। সুতরাং একটি আধুনিক নগর কেমন হতে পারে তারও একটি ধারণা আমরা দেখি যে সিন্ধু সভ্যতায় ছিল, এবং পরবর্তীতে আমরা দেখি পানামনগরের যখন ব্যবসায়ীরা তাদের বাসস্থান করে এবং তারা একটি পরিকল্পিত নগরেরও চিন্তা করেছে, এবং সেখানে ছিল তোমার 52টি ইমারত এখনো ধ্বংসাবশেষ হিসেবে দেখা যায়। তাদের পরীক্ষা খনন করেছিল, অর্থাৎ বাড়িগুলো সুরক্ষার জন্য তারা এমনভাবে পরীক্ষা খনন করে রেখেছিল যে পরীক্ষা বলতে গর্ত বা কি বলবো এটাকে অনেক নিচু গভীর করে গর্ত খনন করা ছিল এবং তার মধ্যে পানি থাকতো। ফলশ্রুতিতে বাহির থেকে যখন আসতো তখন এটি একটি সেতুর মাধ্যমে সেটি একটি সংযোগ স্থাপন করে দিত। তারপরে আসার পর এটি দুই অংশ থেকে এটাকে বিচ্ছিন্ন করা যেত। এই যে নিরাপত্তাজনিত কারণে এই বাড়িগুলোর চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল, এটিও ছিল পানামনগরের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্যের কারণে যে কোনো উদ্দীপক দিলে তোমরা সহজে এই উদ্দীপকের এই ক্লুগুলো দিয়ে সহজে তোমরা উত্তর করতে পারবে এই প্রশ্নগুলো। এগুলো নির্মাণ শৈলীতে ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যের সম্মিলন ছিল, অর্থাৎ ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যের রীতি থাকার কারণটা কি তোমরা ইতিমধ্যে জানো যে ইউরোপীয়রা যখন আসে তখন সর্বশেষ ক্ষমতা নেয় মুঘলদের থেকে, অর্থাৎ সিরাজউদ্দৌলা ছিল তখনকার সময়ের বাংলার শেষ নবাব, অর্থাৎ তিনি মুঘল সাম্রাজ্যেরই অংশ ছিলেন। তাহলে ইউরোপীয়রা যখন চলে আসলো এবং মুঘলদের তখন বিদায় বেলায় এই সময়টার মধ্যে যে সকল নিদর্শনগুলো আমরা পাই তার মধ্যে এই দুইটি শাসক গোষ্ঠীর তাদের নির্মাণশৈলী বা নির্মাণ বৈশিষ্ট্যেরই প্রমাণ পাওয়া যায় এই সময়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো যে আমরা বলছিলাম যে সোনারগাঁয়ে আজকে তোমাদেরকে বেড়াতে নিয়ে যাবো এবং সোনারগাঁয়ের ছবি দেখো, পানামনগরের এই ছবি এবং কত সুদৃশ্য এবং পরিকল্পিত এই তখনকার সময় 1901 সালের দিকে 2-3 এই সময়টার মধ্যে খেয়াল করে দেখো প্রায় 115-20 বছর আগের একটি পরিকল্পিত শহর হচ্ছে সেই পানামনগর। ঢাকার বাইরের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি স্থান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে সোনারগাঁয়ে এখনো বেড়াচ্ছি, তোমরা ছবিগুলো দেখো এবং দেখে এগুলোর সৌন্দর্য দেখো এবং এগুলোর সাথে যে সম্পৃক্ত করে যখন প্রশ্ন করা হবে এগুলো যেন উত্তর দিতে পারো। এখানে তোমার বলা হচ্ছে যে 1901 সালে নির্মিত সর্দার বাড়ি ছিল এবং আনন্দমোহন পোদ্দারের বাড়ি ছিল, এবং এই সর্দার বাড়িটি মূলত পরবর্তী সময়ে আমরা দেখি আমাদের শিল্পাচার্য জয়নাল আবদির এখানে লোকশিল্প জাদুঘর স্থাপন করেছেন। আমাদের লোকশিল্প জাদুঘরটি মূলত এই সর্দার বাড়িতে নির্মিত। এখানে প্রায় 70টি কক্ষ রয়েছে, তোমরা জানবে। সোনারগাঁয়ের পর আমরা তোমাদেরকে ঢাকার বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়ে যাব এবং যেখানে তোমরা মূলত কি দেখবে,
যেখানে দেখবে যে ঢাকার বাইরে যে সকল তাৎপর্যপূর্ণ নিদর্শনগুলো রয়েছে বা ঔপনিবেশিক আমলের নিদর্শনগুলো রয়েছে, বেশিরভাগই হচ্ছে ইংরেজ আমলের জমিদার বাড়ি। এই জমিদার বাড়িগুলো কোনো না কোনোভাবে এখনো টিকে আছে এবং কিছু কিছু জিনিস সংরক্ষণ করা হয়েছে এবং যেগুলো বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা এখানে মুক্তাগাছায় জমিদার বাড়ির কথা তোমাদেরকে দেখাচ্ছি। এটি ময়মনসিংহের শশী লজ, অর্থাৎ ময়মনসিংহের মুক্তাগাছার জমিদাররা এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এটি অত্যন্ত সুন্দর এবং সুদৃশ্য একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এখনো চিহ্নিত হচ্ছে ওই এলাকার জন্য। তোমরা এখানে আরো কতগুলো সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি। তোমরা প্রত্যেকটা জমিদার বাড়ি যদি লক্ষ্য করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এগুলো নির্মাণ কৌশল বা নির্মাণ শৈলীতে কত মানে সুন্দরের তো কোনো সীমা নেই। যথেষ্ট চেষ্টা করা হয়েছে এগুলো কতটা সুন্দর করে তৈরি করা যায়। এবং চিন্তা করে দেখো যে 100 বছরও আগের নির্মাণ শৈলী কতটা উন্নত ছিল। তোমরা ঢাকার বাইরের যে সকল নিদর্শনগুলো দেখছো সেগুলো হচ্ছে জমিদার বাড়ি, রংপুরের তাজহাট জমিদার বাড়ি। তোমরা খেয়াল করে দেখো রংপুরের তাজহাট জমিদার বাড়ি, এটি বর্তমানে সংগ্রহশালে এটি একটি জাদুঘর হিসেবেও চিহ্নিত করা হয়েছে। তোমাদের পাঠ্যপুস্তকে এই বিষয়ে বর্ণনা করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে তোমাদেরকে ঢাকার বাইরে ঠিক কোথায় নিয়ে যাচ্ছি আমরা সেটা দেখতে চাচ্ছি। চিনতে পারছো কেউ? রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি সেটি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদার ছিলেন তখন তিনি বিভিন্ন সময় এখানে আসলে এই বাড়িতে অবস্থান করতেন এবং এখানে কিন্তু তার অনেক সাহিত্যকর্ম রচনারও প্রমাণ পাওয়া যায়। এবং রবীন্দ্রনাথের এই কুষ্টিয়ার শিলাইদহের এই কুঠি বাড়িটি এখন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত হয়ে আছে। যে এখানে তোমরা অবস্থানটা দেখলেই বুঝতে পারছো যে বাড়িটি নির্মাণ শৈলীর মধ্যে একটি সুন্দরের ব্যাপার আছে এবং যেটি আমরা বলছি যে ইংরেজদের আমলে অর্থাৎ ঔপনিবেশিক আমলের এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত হয়েছে। তোমরা দেখবে এবার নাটোরের দীঘাপাতিয়ার জমিদার বাড়ি। তোমরা জানো যে নাটোরের দীঘাপাতিয়ার জমিদার বাড়ির রাজপ্রাসাদটি অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা বর্তমান সময়ে দেখতে চাও তোমরা বেড়াতে গেলে এটি আরো সুন্দরভাবে দেখতে পারবে এবং আমার মনে হয় যে অনেকেই চিনে ফেলার কথা। আমি নাম বলছি না, এটি হচ্ছে উত্তরা গণভবন। উত্তরা গণভবন নামে এটি পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ঐতিহাসিক বিভিন্ন স্থানগুলোর ছবি তোমাদেরকে দেখানো হয়েছে, বাস্তবে যদি তোমরা এগুলো বেড়াতে যাও তাহলে এগুলোর আরো বেশি সৌন্দর্য উপলব্ধি করতে পারবে এবং তখনকার সময়ে যে নির্মাণ শৈলী এবং নিদর্শন সেটা আরো ভালোভাবে তোমরা দেখতে পারবে। শিক্ষার্থীরা, বেশিরভাগ জমিদার বাড়িগুলো এখন হচ্ছে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে কিংবা অনেক জাদুঘরে তখনকার সময় ব্যবহৃত অনেক জিনিসগুলোর বা ব্যবহৃত জিনিসপত্রের সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এগুলোই মূলত এখন জাদুঘর হিসেবে চিহ্নিত হচ্ছে। এগুলো স্মৃতি রক্ষা ব্যবহৃত হয়। তোমাদেরকে আমি বলছি যে ময়মনসিংহের যে জাদুঘর এটি 1969 সালে নির্মিত হয়েছে বা স্থাপিত হয়েছে 1969 সালে। তো এভাবে বিভিন্ন জমিদার বাড়িগুলোর ছবি দেখিয়েছি। এগুলো বেশিরভাগগুলি কোনো না কোনো জাদুঘর হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে জাদুঘরগুলো মূলত কি হিসেবে ব্যবহৃত হয়? জাদুঘরের ভূমিকাটা হচ্ছে এগুলো স্মৃতি রক্ষায় ব্যবহৃত হয়। তোমরা খেয়াল করে দেখো, আমাদের পূর্বপুরুষদের যদি কোনো স্মৃতিচিহ্ন আমাদের কাছে থাকে, এটা আমরা কতটা ভালোবেসে এটাকে আগলে রাখি, এটা কোনো নষ্ট হতে না দেয়। ঠিক একইভাবে প্রাচীনকালে ব্যবহৃত অথবা ওই ঔপনিবেশিক আমলে ব্যবহৃত যে সকল জিনিসপত্রগুলো আমাদের সংস্কৃতির অংশ হিসেবে জড়িয়ে আছে, এই জিনিসগুলো আমরা সহজে নষ্ট হতে দিতে পারি না। এই জিনিসগুলোকে আমরা কি করছি? আমরা এগুলো কোথাও না কোথাও সংরক্ষণ করছি। এগুলোকে আমরা বলছি যে এগুলো স্মৃতি রক্ষার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই জমিদার বাড়িগুলো যখন জাদুঘর হয়েছে এবং এর জন্য আমরা দেখি এগুলো শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সফরে এসব জায়গায় যায়। শিক্ষা সফরে এখানে গেলে কি হয়? তখনকার সময়ের যে সকল নির্মাণ শৈলী আছে এগুলো যেমন নিজেরা বুঝতে পারে, তদ্রূপ তখনকার সময় মানুষের ব্যবহৃত জিনিসপত্র দেখে নিজেকে ওই জায়গায় বা ওই সময়ে কল্পনা করতে পারে, মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পেতে পারে। শিক্ষার এটি একটি গুরুত্বপূর্ণ দিক যে তুমি তোমার পূর্বপুরুষদের বা অতীতে যেই অবস্থান থেকে আমরা এসেছি তাদের সাথে নিজেদেরকে একটি সংযোগ করানো। আমরা একটি অন্য পয়েন্টেও বলবো। সুতরাং শিক্ষার্থীরা এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই বিভিন্ন জাদুঘরগুলোতে শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানকে আরো বেশি সমৃদ্ধ করে তোলে।
পর্যটনের ক্ষেত্রে ভূমিকা রাখছে। এই যে বেড়াতে যাওয়ার কথা বললাম, এটি পর্যটনের পার্ট। আমরা যে শুধু দেশের মানুষই যাই তা না, কিন্তু দেশের বাইরে থেকেও অনেক মানুষ এইসব জায়গাগুলোতে বেড়াতে আসে, এই সকল নিদর্শনগুলো বা স্মৃতিচিহ্নগুলো তারা দেখতে আসে। এগুলোই মূলত আমাদের পর্যটন শিল্পেও ভূমিকা রাখছে, অতীত ও বর্তমানের একটি সংযোগ সাধন করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, জাদুঘরে যে সকল জিনিসগুলো সংরক্ষিত আছে, এগুলোর মাধ্যমে আমরা কি করি? এগুলোর মাধ্যমে আমরা আমাদের অতীত এবং বর্তমানের সাথে একটি সংযোগ স্থাপন করে দিই। আমরা বর্তমান সময়ে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের উত্থানটা কোথা থেকে, তার এই ধারাবাহিকতাটা আমরা বুঝতে সুবিধা পাই এই ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ জাদুঘরগুলোতে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখে। আজকের পাঠে মোটামুটি এই বিষয়গুলোই ছিল। আমরা যদি একটু স্মরণ করার চেষ্টা করি কোন কোন বিষয়গুলো আমরা আজকে পড়েছি, সেটা হচ্ছে ঢাকার বাইরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এর মধ্যে সোনারগাঁ, পানামনগরের কথা খুব ভালোভাবে আমরা আলোচনা করেছি আজকের পাঠে। তোমাদের মনে থাকার কথা কেন সুলতানি আমলের এটা রাজধানী ছিল, এবং পরবর্তী হচ্ছে ঢাকার বাইরের যে সকল জমিদার বাড়িগুলো অনেক মানে দেখতে সুদৃশ্যপূর্ণ, কিন্তু বর্তমানে জাদুঘর হিসেবে এগুলো সংরক্ষিত হচ্ছে। আমরা এগুলোর কথা বলেছি, মুক্তাগাছা জমিদার বাড়ির কথা বলেছি, তারপর হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির কথা বলেছি, উত্তরা গণভবনের কথা বলেছি, দীঘাপাতিয়া জমিদার বাড়ির কথা এসেছে। সুতরাং এই বিষয়গুলোর সাথে রিলেট করে আজকে একটু ছোট্ট পাঠ মূল্যায়ন আছে তোমাদের জন্য। তোমরা এই উত্তরগুলো পাঠ্যপুস্তক এবং আজকের পাঠের সাথে সংযোগ সাধন ঘটিয়ে এটি মিলিয়ে নিবে। কোথায় বিখ্যাত মুসলিম শাড়ি তৈরি হতো এই বিষয়টি জানবে। নিশ্চয়ই তোমরা এখন জানো রংপুরের কোন বাড়িটি বেশ বিখ্যাত, স্লাইডে ছিল। এবং দীঘাপাতিয়ার জমিদার বাড়ির বর্তমান পরিচয় দাও, এটি তোমার পাঠ্যপুস্তক এবং আলোচনার মাধ্যমে তোমরা সংযোগ সাধন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ দেওয়া আছে। জাদুঘর কিভাবে আমাদের সংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখে ব্যাখ্যা করো। আমার ধারণা এতক্ষণ পর্যন্ত তোমরা যদি আজকের এই ক্লাসটিকে মনোযোগ দিয়ে শুনে থাকো বা বুঝে থাকো এবং খাতা কলম এবং বইয়ের একটি সংযোগ ঘটাও, তাহলে তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। যখনই শ্রেণী কার্যক্রম শুরু হয়ে যাবে তখনই তোমার শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষকের কাছে এই কাজটি জমা দেবে এবং শিক্ষককে দিয়ে এটি মূল্যায়ন করিয়ে নেবে। তারপরে তুমি বুঝতে পারবে যে এই আজকের এই পাঠটি থেকে তুমি ঠিক কতটুকু উপকৃত হয়েছো। আমার বিশ্বাস আজকের এই পাঠটি থেকে তোমরা যথেষ্ট উপকৃত হয়েছো, এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তর লেখার জন্য দুটি যে গুরুত্বপূর্ণ দিক, একটি হচ্ছে ঢাকার বাইরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সোনারগাঁ এবং পানামনগরের ভূমিকা, এবং জাদুঘরগুলো কীভাবে ভূমিকা রাখে, এই দুইটি অংশ খুব ভালো করে যদি তোমরা আত্মস্থ করো এবং পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকে এই পাঠটিকে মিস করেছ বা দেখতে পারোনি, তারা কিশোর বাতায়নে এটি বিষয়ে এই ক্লাসটিকে আবার দেখতে পারবে, বারবারও দেখতে পারবে। যে সকল বন্ধুরা দেখেনি তাদেরকে বলতে পারো তোমরা এই ক্লাসটি কিশোর বাতায়ন থেকে দেখে নিতে পারো। সবাইকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান সর্দার। তো শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন টপিকটি, এবং আজকে আমরা এই লেনদেন টপিক থেকে যে বিষয়টা শিখব সেটা একটু দেখে নিই। যে ব্যবসায়িক লেনদেনের বিভিন্ন দলিলপত্র ধারণা আমরা আজকে শিখব এবং সেটা আমরা ব্যাখ্যা করতে পারব। তো প্রথমে আসি ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতদ সংক্রান্ত দলিলপত্রাদি। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যে প্রতিটি লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র কিন্তু থাকে। লেনদেনের সত্যতা নিশ্চিত করতে এ সকল প্রমাণপত্র ব্যবহার করা হয়। যেমন যে কোনো ব্যবসায়ী একই দিনে বহুবিধ লেনদেন সম্পন্ন করে থাকেন, তার মধ্যে তিনি বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য বিক্রি করতে পারেন, পণ্য ক্রয় করতে পারেন, ক্রয়কৃত পণ্য ফেরত দিতে পারেন, আবার বিক্রিত পণ্য তার কাছে ফেরত আসতে পারে, আবার তারপরে তিনি ব্যাংকের টাকা জমা দিতে পারেন অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিতে পারেন। এরকম কিন্তু প্রতিনিয়ত প্রচুর ঘটনা একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন ঘটতে পারে, লেনদেন ঘটতে পারে। এই সমস্ত ঘটনাই হলো মূলত ব্যবসায়িক লেনদেনের উৎস। সারা বছরে লেনদেনগুলো কিন্তু এগুলো মুখস্থ করে রাখা সম্ভব নয়। কাজেই লেনদেনগুলো প্রতিষ্ঠানের প্রয়োজনেই গুরুত্ব সহকারেই কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ করে রাখতে হয়। একজন হিসাবরক্ষক যখন লিপিবদ্ধকরণের কাজটি সমাধা করেন, তখন এর সাথে সাথেই লেনদেনের পক্ষে প্রয়োজনীয় দলিলও প্রস্তুত করেন। দলিলপত্রগুলো হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান ইত্যাদি। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো চালান। তো মনে রাখবা যে চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন কোনো পণ্য বিক্রি করেন তখন ওই পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত
একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। খেয়াল করো, বিক্রেতা পণ্য বিক্রি করছেন ক্রেতার কাছে এবং তার সম্পূর্ণ একটা দলিল প্রস্তুত করে ক্রেতাকে তিনি হস্তান্তর করছেন, অর্থাৎ চালান তৈরি করছেন কে বলতো? তুমি অবশ্যই বলবে চালান তৈরি করেন বিক্রেতা। তার মানে চালানই কিন্তু ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার উৎস দলিল। তো খেয়াল করতে হবে, এখানে একটা চালানের নমুনা আমাদের দেওয়া আছে। তো এখানে যে তথ্যগুলো ব্যবহার করা আছে সবই কাল্পনিক, একটু আমরা ভালো করে খেয়াল করব। চালানের বাম পাশে প্রথম যে জিনিসটা দেখো, একটা চালান নম্বর দেওয়া আছে। প্রথমে চালানের বাম দিকে একটা চালান নম্বর যদি প্রশ্ন থাকে ওটা দিতে হবে, এবং মাঝখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান পণ্য বিক্রি করবে তার নাম, তার ঠিকানা, এবং তারপরে দেখো আমরা একটা লিখবো এখানে চালান, এবং ছকের উপরে ডান পাশে যে অংশটা আছে সেই অংশে আমরা লিখবো তারিখ। এখানে একটা তারিখ দেওয়া আছে কাল্পনিকভাবে 10 মার্চ ধরো 2017, এবং এখানে ক্রেতার নাম এবং তার ঠিকানা থাকবে। তো এখানে একটা কাল্পনিক নাম দেওয়া আছে, দেখো মেসাজ জাদিদ ট্রেডার্স, ঠিকানা হলো বোর্ডবাজার গাজীপুর। এইবার এই শিরোনামের অংশটুকু শেষ হয়ে গেলে তারপরে আসবে আমাদের একটা ছক, এবং এই ছকের মোট কলাম থাকবে 5টি। এটা খুব ভালো করে খেয়াল রাখবে। প্রথমটা থাকবে ক্রমিক নম্বর, তারপরে থাকবে মালির বিবরণ, তারপরে থাকবে দর টাকা, তারপরে থাকবে পরিমাণ, এবং লাস্টে থাকবে টাকার পরিমাণ। তো শিক্ষার্থীরা খেয়াল করে দেখো যে এখানে সব তথ্যগুলোই কাল্পনিক। যেমন নাজির সাহিল চাল, এটা হয়তো সে বিক্রি করছে। তো দর ছিল প্রতি কেজির দর ছিল তোমার 40 টাকা, এবং পরিমাণে ছিল 1000 কেজি। তো এখানে দেখো 1000-এর সাথে 40 টাকা দর যদি গুণ দেওয়া হয় তাহলে আমাদের মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে 40,000 টাকা। এবং তার থেকে যদি কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা থাকে সেটা বাদ দিতে হয়। তো এখানে কারবারি বাট্টা মঞ্জুর করা হয়েছে 5%। তো 5% যদি আমি 40,000 টাকা পরে তুমি ক্যালকুলেটরে 5% করে দেখো, এটা টাকা আসবে 2000। এবার ওই যে 40,000 টাকা ছিল আমাদের টাকার পরিমাণে, তার থেকে 2000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের থাকলো 38,000 টাকা। এই 38,000 টাকাই হলো আমাদের নিট টাকা, যে টাকাটা তোমার হচ্ছে ক্রেতা বিক্রেতাকে পরিশোধ করবে। কথায় উল্লেখ থাকবে 38,000 টাকা মাত্র, এবং এটার বিক্রয় শর্ত থাকবে। এখানে দেওয়া আছে 2/10 নিট 30। এখানে 2/10 এর অর্থ হলো টাকাটা যদি ক্রেতা 10 দিনের মধ্যে পরিশোধ করে দেয় তাহলে বিক্রেতা তাকে 2% কারবারি বাট্টা দিবে, এবং নিট 30 কথাটার অর্থ হলো টাকাটা অবশ্যই 30 দিনের মধ্যে কিন্তু পরিশোধ করে দিতে হবে। এইটা একটা শর্ত, বিক্রয় শর্ত। এবং বিক্রয় শর্তের নিচে থাকবে আমাদের বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এবং ডান পাশে থাকবে বিক্রেতা স্বাক্ষর। শিক্ষার্থীরা তোমরা আশা করা যায় কারবারি বাট্টা কি এটা তোমরা জানো। তো এরপরে যে অংশটা আছে সেটা খেয়াল করো, ভাউচার। তো দেখো লেনদেনের প্রমাণপত্র, যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে আমরা ভাউচার বলে থাকি। এই ভাউচারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা আছে ডেবিট ভাউচার এবং একটি হলো ক্রেডিট ভাউচার। তো খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, প্রথমটা আসবো ডেবিট ভাউচার। পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের সপক্ষে, অর্থাৎ খেয়াল করো যে কোনো ব্যয়ের সপক্ষে যদি কোনো ভাউচার তৈরি করা হয় এটাকে আমরা বলবো ডেবিট ভাউচার। বলছে ডেবিট ভাউচারের সাথে চালান, ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদান পূর্বক সেটা ক্যাশ বুক বা নগদান রেজিস্টারের ক্রেডিট দিকে বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয়। অবশ্যই এটা আমরা বিস্তারিত পাবো নগদান বই চ্যাপ্টারে। ক্রেডিট ভাউচার, পণ্য বিক্রয় বা আয়ের সপক্ষে যে প্রমাণপত্র ব্যবহার করা হবে সেটাকে আমরা বলবো ক্রেডিট ভাউচার। খেয়াল করে দেখো, ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি, ক্যাশ মেমো ইত্যাদি সংযুক্ত করে তাকে ধারাবাহিকভাবে ক্যাশ বুকের ডেবিট দিকে বা প্রাপ্তি দিকে লিপিবদ্ধ করতে হয়। তা তোমাদেরকে আগে বলেছি যে এটা আমরা নগদান বই চ্যাপ্টারে যে ভালো হতো শিখতে পারবো। তো ক্রেডিট ভাউচারের একটা নমুনা দেওয়া আছে, দেখো জহির অ্যান্ড ব্রাদার্সের ফুলতলা খুলনা, কাল্পনিক একটা নাম দেওয়া আছে, ক্রেডিট ভাউচার নম্বর দেওয়া আছে, তারপরে দেওয়া আছে খেয়াল করো হিসাব খাতের নাম, কোন হিসাব খাতে আয়টা হবে সেটা নাম দিতে হবে, তারপরে থাকবে তারিখ, গ্রহণকারীর নাম যিনি গ্রহণ করবেন, এবং ঠিকানাটা কি থাকবে তার সেটা দিতে হবে। এবং ডেবিট ভাউচারের মতো এইখানেও আমাদের 3টা কলাম থাকবে। প্রথমটা থাকবে নং বা ক্রমিক নং, তারপরে হবে মনে রাখবে যেহেতু এটি ক্রেডিট ভাউচার সুতরাং এখানে হবে আয়ের বিবরণ, তারপর হবে টাকা। এবার ওইটার নিচে আমরা লিখবো কথাই টাকাটা কত সেটা লিখবো, তারপরে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর। এই মোট 4টা স্বাক্ষর আমাদের কিন্তু এখানে খুব ভালো মতো দিতে হবে, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা এরপরের যে অংশটা আমরা লেনদেনের একটা প্রমাণপত্র আসবো সেটা হলো ক্যাশ মেমো, এবং ক্যাশ মেমো থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, এটা খুব ভালো করে খেয়াল রাখবে। যে নগদ মূল্য পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়, তাহলে তুমি এখন বলতে পারবে যে ক্যাশ মেমো কখন ব্যবহৃত হয় বলো তো? তুমি বলবে অবশ্যই নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু ক্যাশ মেমো ব্যবহৃত হয়।
পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে। সাধারণত ক্যাশ মেমো 3 সেট তৈরি করা হয়। এবার ক্যাশ মেমোর একটা নমুনা ছক দেওয়া আছে, এটা অনেকটা চালানের সাথে কিছুটা সামঞ্জস্য আছে, সেখানে একটু খেয়াল করুন। তো ক্যাশ মেমোর বাম দিকে প্রথমে লিখতে হবে ভাউচার নং, এবং মাঝামাঝি যে বিষয়টা আছে সেটা খেয়াল করো, সেটা লিখতে হবে যে প্রতিষ্ঠান পণ্য বিক্রি করবে তার নাম এবং ঠিকানা, তার নিচে লিখতে হবে ক্যাশ মেমো। যেমন এখানে একটা নাম দেওয়া আছে, দেখো আলম জেনারেল স্টোর 35 নিউ মার্কেট ঢাকা। তো তারপরে নিচে একটা বক্সের মধ্যে দেওয়া আছে দেখো ক্যাশ মেমো, এবং ডান পাশে দেওয়া আছে দেখো তারিখটা আছে 1 জানুয়ারি 2017। এবার ক্রেতার নামের ক্ষেত্রে খেয়াল করো, ক্রেতার নাম যিনি পণ্যটা ক্রয় করেছেন সীমান্ত অ্যান্ড ব্রাদার্স, এবং তার ঠিকানা দেওয়া আছে চন্দনা গাজীপুর। এবং দেখো এবার যে কলামগুলো করতে হবে, যে ছকটা করতে হবে, ছকের মধ্যে 5টা কলাম হবে। ঠিক চালানে যেভাবে তোমরা ছক টানছো ঠিক ওইভাবেই তোমাদেরকে ছকটা বুঝে নিতে হবে, ওইভাবেই ছকটা করতে হবে। প্রথমে থাকবে একটা নং বা ক্রমিক নং, তারপর থাকবে বিবরণ, তারপর থাকবে দর টাকা, তারপর থাকবে পরিমাণ, এবং লাস্টে থাকবে টাকার পরিমাণ। দেখো চালানের সাথে কিন্তু অনেকটা সামঞ্জস্যপূর্ণ। তো প্রথমে দেখো এখানে একটা দিছে নং 1 জেল কলম বিক্রি করছে, দর ছিল প্রতিটা 5 টাকা এবং পরিমাণ ছিল 1000 পিস। সুতরাং 1000 গুণ 5 দিলে আমাদের টাকার পরিমাণ দিয়ে দাঁড়িয়েছে 5000 টাকা। তো এইখান থেকে দেখো লিখছে বাদ কারবারি বারটা ছিল 5%। তো 5% কারবারি বারটা যদি আমরা 5000 টাকা পরে ক্যালকুলেটরে 5% করে দেখো কত আসবে, 250 টাকা। এইবার ওই 5000 থেকে যদি আমরা 250 টাকা বিয়োগ করি তাহলে আমাদের টাকা দাঁড়াবে 4750 টাকা। এই 4750 টাকা হবে যখন, তখন এটাকে আমরা আবার কথায় লিখে দেবো নিচে, যে কথায় 4750 টাকা মাত্র। এবার তার নিচে লিখবো ক্রেতার স্বাক্ষর এবং ডান পাশে লিখবো বিক্রেতার স্বাক্ষর। এটা লেখার পরে নিচে একটা বিশেষ দ্রষ্টব্য লিখতে হবে, যেটা খুব ভালো করে খেয়াল রাখবে, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। তো সেক্ষেত্রে এর পরের অংশটা আমরা আসি। এবার আমরা আসবো ডেবিট নোট। ক্রয়কৃত পণ্য যদি ফরমাইশ অনুযায়ী না হয় অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায়। আমি এটা আরেকটু বিশ্লেষণ করে তোমাদেরকে বলি, যে ক্রয়কৃত পণ্য ফরমাইশ বা অর্ডার অনুযায়ী হয়নি, তার থেকে কম হয়েছে, নিম্নমানের হয়েছে, বা একটা অর্ডার করা হয়েছিল আরেক ধরনের পণ্য চলে আসছে, এক গ্রেডের পণ্য থেকে আরেক গ্রেডের পণ্য চলে আসছে, সেক্ষেত্রে ক্রেতা কিন্তু বিক্রেতাকে পণ্যটা ফেরত পাঠাবে। তো ওই পণ্য ফেরত পাঠানোর জন্য বিক্রিত পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে, তখন ক্রেতা ফেরত মালের পূর্ণ বিবরণ যথা পণ্যের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি একটা কাগজে লিখে, সেটা কিন্তু ফেরত পণ্যের সাথে বিক্রেতার নিকট প্রেরণ করে, এবং নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে তার বা তাদের হিসাবকাতকে উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে। তো এরূপ নোটকে ডেবিট নোট বলা হয়। তো ডেবিট নোট অ্যাকচুয়ালি তৈরি করে কে বলতো? ক্রেতা। তোমাদের যদি এটা বুঝতে একটু কষ্ট হয়, আমি সহজে এক কথাই বলবো, মনে রাখবা ডেবিট নোট হলো ক্রয় ফেরত সংক্রান্ত এক চিঠি। ডেবিট নোট কি বলতো? ক্রয় ফেরত সংক্রান্ত একটা চিঠি। তার মানে যদি কোনো কারণে ক্রেতার যে পণ্য অর্ডার করেছিল সেই পণ্য অনুযায়ী সে পণ্যটা না পায়, তাহলে কিন্তু সে ফেরত পাঠাবে বিক্রেতার কাছে পণ্য অবশ্যই, এবং যখন সে পণ্যটা ফেরত পাঠাবে তার কারণ এবং কোন কোন মালগুলো পণ্যগুলো পাঠাবে তার বিবরণগুলো সুন্দর করে লিখে একটা কাগজে বা একটা দলিল তৈরি করে, একটা চিঠি তৈরি করে বিক্রেতার নিকট প্রেরণ করবে। এই চিঠিকে আমরা বলবো ডেবিট নোট। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো, এবং এটা খুব ভালো করে খেয়াল রাখবে যে ডেবিট নোটটা কিন্তু তৈরি করে কে বলতো? ক্রেতা। এটা কিন্তু খুব দারুণ একটা এমসিকিউ, এটা কিন্তু প্রায় আসে। এবং ডেবিট নোটে দেখো একটা নমুনা দেওয়া আছে আমাদের, সেটা হলো ডেবিট নোটের প্রথমে বাম পাশে ডেবিট নোট নম্বর থাকবে, তারপরে যে ক্রেতা তার নাম থাকবে, দেখো ইমরান ব্রাদার্স, এখানে একটা নাম দেওয়া আছে, মালিটোলা বংশাল, এবং তার ডেবিট নোট দেওয়া আছে, এবং ডান পাশে থাকবে তারিখ। তো 18 আগস্ট 2017 এখানে তারিখ দেওয়া আছে। প্রাপকের নাম, যার কাছে পণ্যটা ফেরত পাঠানো হচ্ছে সেটা আছে দেখো মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ, ঠিকানা দেওয়া আছে 37 রাইনখোলা, মিরপুর 6, ঢাকা। এবং খেয়াল করে দেখো সূত্র, এই সূত্রটা একটু খুব ভালো করে খেয়াল করে রাখতে হবে। সূত্র ক্রয় অবলিক দেখো চালান নম্বর দেওয়া আছে 1265 অবলিক দেওয়া আছে 3 আগস্ট 2017। এই সূত্রটা হলো ওইটা কোন তারিখে ক্রয় করেছিল ইমরান ব্রাদার্স, ওই যে স্বপ্না এন্টারপ্রাইজের কাছ থেকে কোন তারিখে ক্রয় করেছিল সেই তারিখটা হলো 3 আগস্ট 2017, এবং তার চালান নম্বর ছিল 1265, এবং তার সেটা ছিল তার ক্রয়।
সেই তথ্যটা বা সেই সূত্রটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা দিতে হবে খুব খেয়াল করে। যদি আমাদের প্রশ্নে থাকে অবশ্যই তোমাকে এটা দিতে হবে। তারপরে খেয়াল করে এখানে ক্রমিক নম্বর, তারপরে দেখো কলামটা থাকবে মালের বিবরণ ও ফেরতের কারণ, এবং শেষে থাকবে পরিমাণ টাকা। তো খেয়াল করো ক্রমিক নম্বর এখানে 1 দেওয়া আছে, তারপরে মালের বিবরণ দেখো কি বলছে, প্রতি পিস 1300 টাকা দরে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো। অর্থাৎ সে শাড়ি কিনেছিল জামদানি শাড়ি, সেটা ছিঁড়ে গেছে বা ছেঁড়া ছিল, সে তার জন্য সে ফেরত পাঠিয়েছে, এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। এই যে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হলো যে ভাই আপনাদেরকে আমরা ফেরত মালের মূল্য দ্বারা আপনাদেরকে ডেবিট করে দিয়েছি। খেয়াল করে দেখো 1300 টাকা করে একটা শাড়ির দাম হলে 10টা শাড়ির দাম কত হয় গুণ করে দেখো 13,000 টাকা হবে। এবং এই 13,000 টাকা থেকে দেখো কারবারি বারটা আগেই এটা ছিল 1,000 টাকা, তো 1,000 টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে যে টাকাটা থাকলো সেটা হচ্ছে 12,000 টাকা, এবং কথায় থাকবে 12,000 টাকা মাত্র। ডান পাশে আমাদের থাকবে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। তার মানে যেহেতু ক্রয় ফেরতটা দিচ্ছে ক্রেতা, সুতরাং ক্রেতার ক্রয় ব্যবস্থাপকের এটা স্বাক্ষর করে পাঠিয়ে দেবে বিক্রেতার নিকট। তারপরে খেয়াল করি শিক্ষার্থীরা, এর পরের যে বিষয়টা আছে সেটা হলো ক্রেডিট নোট। তো বিক্রেতার কাছে খেয়াল করো, বিক্রিত পণ্য যদি ফেরত আসে, বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা মালের পরিমাণ, দর, মূল্য একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে এবং জানিয়ে যায় যে তাদের হিসাব খাতকে উক্ত ফেরত মালের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে। এরূপ নোটকে আমরা বলবো ক্রেডিট নোট, এবং ক্রেডিট নোটটা তৈরি করে বিক্রেতা। এটা খুব ভালো করে মার্ক করে ফেলবে যে ক্রেডিট নোট কে তৈরি করে বলো তো, তুমি অবশ্যই বলবে এটা বিক্রেতা। এটা আমি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি, খেয়াল করো যে ক্রেতা আমরা জানি যে ফেরত দিয়ে দিল বিক্রেতার কাছে, কিন্তু বিক্রেতা যে পণ্যটা পেয়েছে সেই প্রাপ্তিস্বরূপ সেই পণ্যের তোমার বিবরণটা একটা সুন্দর কাগজে লিখে, একটা চিঠিতে লিখে ক্রেতাকে আবার প্রেরণ করলো যে হ্যাঁ আমি আপনার যে পণ্যটা ফেরত পাঠিয়েছেন সেটা আমি পেয়েছি, এবং এই পণ্যর মূল্য দ্বারা আপনার হিসাবকে আমি ক্রেডিট করে অলরেডি দিয়েছি। সুতরাং এইটা হলো আমাদের ক্রেডিট নোট, এবং ক্রেডিট নোটের কিন্তু একটা নমুনা ছক এখানে দেওয়া আছে। খেয়াল করো, প্রথমে বাম দিকে থাকবে ক্রেডিট নোট নম্বর দেওয়া আছে এখানে 237, এবং আগের অঙ্কটার সাথে কিছুটা এখানে মিল আছে। দেখো মেসার্স স্বপ্ন এন্টারপ্রাইজ যার কাছ থেকে পণ্যটা ফেরত আসছিল সেটা খেয়াল করো, 37 রাইনখোলা, মিরপুর 6, ঢাকা, তার ক্রেডিট নোট, এবং তারিখ ছিল 20 আগস্ট 2017। যেহেতু তোমার আছে ইমরান ব্রাদার্সের কাছ থেকে ফেরত আসছিল, তাহলে ফেরতটা পেয়েছিল স্বপ্ন এন্টারপ্রাইজ। তো প্রাপকের নামটা এখানে ইমরান ব্রাদার্স, কারণ ইমরান ব্রাদার্স ফেরত দিয়েছিল এবং ফেরতটা পেয়েছিল স্বপ্ন এন্টারপ্রাইজ। তার ঠিকানা ছিল মালিটোলা, বংশাল। এবং এখানে সূত্রটা খেয়াল করবে, যে ডেবিট নোটের মাধ্যমে তুমি পেয়েছো সেই ডেবিট নোট নম্বরটা লাগবে। দেখুন দেওয়া আছে দেখো 173 এবং 18 আগস্ট 2017, যে তারিখে তুমি ডেবিট নোটটা পেয়েছো সে তারিখটা এখানে লিখবে। তারপরে ক্রমিক নম্বর থাকবে, মালের বিবরণে ফেরতের কারণ থাকবে, এবং পরিমাণ টাকা থাকবে। তো খেয়াল করো, প্রতি পিস 1300 টাকা দরে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হয় ফেরত পাওয়া গিয়েছে, এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। তাকে জানিয়ে দেওয়া যে হ্যাঁ আপনাদের এই মালের মূল্য দ্বারা আপনার হিসেবে আমরা ক্রেডিট করে দিয়েছি। 13,000 টাকা ছিল, এবং তার থেকে কারবারি বারটা তুমি আগেই জানো যে 1,000 টাকা ছিল। সে 1,000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের টাকা আছে কত, 12,000 টাকা। কথায় লিখবো 12,000 টাকা মাত্র। তারপরে ডান পাশে লিখবো নিচের দিকে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। তো খেয়াল করে শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা অনেক কিছু শিখলাম, যে ব্যবসায়িক লেনদেনের যে বিভিন্ন দলিলপত্র আছে, যেমন চালান, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলো কিন্তু আমরা শিখলাম। এগুলো কিন্তু আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যেমন তোমাদের জন্য ক্রিয়েটিভিটির জন্য হতে পারে, আবার তোমাদের এটার জন্য এমসিকিউর জন্য এটা বেশ ইম্পর্টেন্ট। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের এখন বাড়ির কাজ। যে বাড়ির কাজটা কি থাকবে সেটা খেয়াল করো। প্রথমে দেখো 2017 সালে ঢাকার অনিক ব্রাদার্স কুমিল্লার শের স্টোরের নিকট নিম্নের পণ্য বিক্রয় করে। প্রথম দেখো জানুয়ারি 3 তারিখ, প্রতি কেজি 60 টাকা ধরে 96 কেজি চিনি। তারপরে দেখো ভাউচার নম্বর দেওয়া আছে 23, কারবারি বারটা দেওয়া আছে 5, জানুয়ারি 5 তারিখে বলছে প্রতি কেজি 75 টাকা ধরে 240 কেজি চাল বিক্রি করছে। তারপরে দেখো জানুয়ারি 21 তারিখ বলছে প্রতি কেজি 150 টাকা ধরে 58 কেজি ডাল, চালান নম্বর আছে 122, কারবারি বারটা দেওয়া আছে 10% ধরা হয়। তো খেয়াল করে দেখো, প্রথমে ক নম্বর আমাদের এখানে বলছে যে মার্চ 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি ক্রেডিট ভাউচার তৈরি করো। তো আমাদের 5 তারিখের লেনদেন অবলম্বনে তুমি একটি ক্রেডিট ভাউচার তৈরি করবে, এবং মার্চ 3 তারিখের লেনদেন অবলম্বনে একটি ক্যাশ মেমো তৈরি করতে বলছে। 3 তারিখ অবলম্বনে তুমি একটি ক্যাশ মেমো তৈরি করবে।
মার্চ 21 তারিখের লেনদেন অবলম্বনে তুমি একটি চালান তৈরি করবে। সেক্ষেত্রে খেয়াল করো, এই বাড়ি কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে এবং তোমাদের স্কুল খুললে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে কিন্তু তুমি এটা অবশ্যই দেখাবে। যদি তোমরা এই ক্লাসটি আবার দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং কিশোর বাতায়নে রেজিস্ট্রেশন করে তোমরা পুনরায় এটি আবার দেখতে পারো। এবং তোমাদের যদি কোনো ক্লাস সম্বন্ধে মতামত থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেইল করতে পারো। আজকের ক্লাস দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।